আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2021 শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্সে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের টপিক হচ্ছে বায়োলজি দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর উপর। তো আমাদের সাথে আজকে ইনস্ট্রাক্টর হিসেবে আছেন ফারিয়াত হাসিন সাবা আপু। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম এবং আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। বায়োলজি সাবজেক্টে তোমাদের অনেক বেশি সিলেবাস কমায় ফেলা হয়েছে। তো দেখা যাচ্ছে যে তোমাদের 14টা চ্যাপ্টার থেকে প্রায় 10টার মতো চ্যাপ্টার কমানো হয়েছে। তো আম রাখা হয়েছে মাত্র 4টা চ্যাপ্টার। এর মধ্যে এই অধ্যায় 2টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি, এই চ্যাপ্টারে এমন কিছু বেসিক কিছু নিয়ে আলোচনা করা হয় যেটা তোমরা যদি না জানো সেটা পরবর্তীতে তোমাদের অন্য চ্যাপ্টারটা বুঝতে অসুবিধার সৃষ্টি করবে। তো আমি বলবো এই চ্যাপ্টারটা একটু ভালো মতো স্টাডি করার জন্য এবং আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য, যাতে এই চ্যাপ্টারে কোনো বেসিকের অভাব না থাকে এবং ভালো একটা জ্ঞান থাকে এই চ্যাপ্টার সম্পর্কে। জি আপু, ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সাথে লাইভে 123 জন জয়েন হয়ে গেছে। তো আপু আমরা শুরু করতে পারি, ক্লাসটা একদম সরাসরি টপিকে চলে যেতে পারি। ক্লাসটা কি শুরু করব? জি আপু, একদম শুরু করতে পারি। আচ্ছা। তো জীবকোষ আর টিস্যু সম্পর্কে যদি আচ্ছা, এখানে ফার্স্ট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা কোষ দেখতে পাচ্ছি। ওকে? এখানে এই বাইরের যে অংশটা, এটাকে আমরা সাইটোপ্লাজম ধরে নিচ্ছি এবং মাঝখানের অংশটাকে আমরা ধরে নিচ্ছি একটা নিউক্লিয়াস। তো এই পুরোটাকে আমরা ধরে নিচ্ছি একটা কোষ। এই কোষটাকে আমরা বলি হচ্ছে জীবদেহের একক। জীবদেহের একক কেন বলি সেটা আমি পরে বলতেছি তোমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে জীবদেহের একক। এরপর এর পার্শ্ববর্তী ছবিটাতে দেখা যাচ্ছে যে এরকমই কিছু কোষ রয়েছে পাশাপাশি এবং এদের আকৃতিও কিন্তু একই। যদি প্রকৃতিটা আমরা যদি বিবেচনা করি তখন দেখা যাবে প্রকৃতিটাও একই। প্রকৃতি একই এবং এদের কাজটাও হচ্ছে সেম। এরা সেম কাজ করে। তখন এদেরকে একত্রে কি বলা হয়? একত্রে এদেরকে বলা হয় টিস্যু। ওকে? তো এই অনেকগুলো কোষের সমন্বয়ে কি পাচ্ছি আমরা? টিস্যু পাচ্ছি। এরপর আমরা কি দেখতে পাচ্ছি? এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা পাকস্থলী। এই পাকস্থলীটা কি? এই পাকস্থলীটা হচ্ছে আমাদের দেহের একটা অঙ্গ। আ আমাদের দেহে অনেক রকমের বিভিন্ন রকমের অঙ্গ আছে। চোখ যেমন একটা অঙ্গ, হাত একটা অঙ্গ, পা একটা অঙ্গ, তেমনি পাকস্থলীটা হচ্ছে একটা অঙ্গ। এই অঙ্গটা অনেক রকমের টিস্যুর সমন্বয়ে গঠিত। হ্যাঁ? এখানে যেমন অনেক রকমের একটা টিস্যু রয়েছে, এরকম অনেক রকমের টিস্যু নিয়ে এই অঙ্গটা গঠিত হয়। তো এটাকে আমরা বলতে পারি অঙ্গ। এর পার্শ্ববর্তী ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পাকস্থলী রয়েছে। আ এরপরে একটা যকৃৎ রয়েছে, সাথে রয়েছে পিত্তথলি, সাথে রয়েছে বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্র ইত্যাদি, ইত্যাদি আছে। এছাড়া একটা অন্ননালীও আছে। তো এই সবগুলোকে মিলে আমরা বলি, কি বলি? তন্ত্র বলি। সবগুলোকে মিলে একত্রে বলা হয় তন্ত্র। এটা কোন তন্ত্র? এটা হচ্ছে গিয়ে আমাদের পরিপাকতন্ত্র। এছাড়াও আরো অনেক রকমের তন্ত্র রয়েছে, যেমন রেচনতন্ত্র রয়েছে, শ্বসনতন্ত্র রয়েছে। এগুলো হচ্ছে একেকটা তন্ত্র। তো এখন আমরা কেন কোষকে একক বলি? কারণ হচ্ছে এই তন্ত্রটাকে যদি আমরা বিভক্ত করি তাহলে একেকটা অঙ্গ পাই। পাকস্থলী পাই, ক্ষুদ্রান্ত্র পাই, বৃহদান্ত্র পাই। এগুলো হচ্ছে একেকটা অঙ্গ। এরপরে অঙ্গকে যদি আমরা বিশ্লেষণ করি তখন পাই কি? বিভিন্ন রকমের টিস্যু পাই। এরকম অনেকগুলো টিস্যু পাই। আবার ফাইনালি টিস্যুকে যদি আমরা আ বিশ্লেষণ করি তখন পাই কি? এরকম একেকটি কোষ পাই। এই কোষকে যদি আমরা বিশ্লেষণ করি তখন আর কিছু পাওয়া যায় না। এর আগে আর কিছু নেই। সেহেতু আমরা বলতে পারি যে এই কোষটাই হচ্ছে আমাদের জীবদেহের গঠনের একক এবং কার্যকলাপেরও একক। এই ব্যাপারটা কি আমরা বুঝতে পেরেছি? আশা করি তোমরা বুঝতে পারছো যে কোষ থেকে কেমনে টিস্যু হয়, টিস্যু থেকে কিভাবে অঙ্গ হয় এবং অঙ্গ থেকে কিভাবে তন্ত্র হয়। এই চ্যাপ্টারে মূলত আমরা এই কোষ আর টিস্যু নিয়েই বিস্তারিত আলোচনা করব এবং লাস্টে কি অঙ্গ আর তন্ত্র নিয়েও সংক্ষেপে একটু আলোচনা করা হয়েছে। সেগুলো আমরা আ পরবর্তী ক্লাসে জানতে পারব। আচ্ছা, নেক্সট স্লাইডে আছে
আচ্ছা, নেক্সট স্লাইডে হচ্ছে কোষ সম্পর্কে ৩টা পয়েন্ট দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমি তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করব যে কোষ শব্দটা সবার ১ম কে ইউজ করেন বা কোষটা সবার ১ম কে পর্যবেক্ষণ করেন? সেই সম্পর্কে কি তোমাদের আইডিয়া আছে? কমেন্ট চেক করো তো। কেউ কোনো কমেন্ট করতেছে নাকি? জি আপু, মুন্নি আজাদ বলতেছে জি আপু আছে। তারপরে রাসেল ইসলাম বলতেছে আছে। সবাই বলতেছে আপু হ্যাঁ আইডিয়া আছে। হ্যাঁ, কোষ শব্দটা সবার ১ম কে ব্যবহার করেন? নামটা কি বলতে পারবে বিজ্ঞানীর নাম? জি আপু, তাসমিয়া বলতেছে লোই এনসিকেভিচ। তারপরে ফয়েজ বলতেছে, মাহমুদা বলতেছে। জি আপু, সবাই সঠিক উত্তর দিচ্ছে। না, এটার উত্তর হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক। রবার্ট হুক সর্বপ্রথম এই কোষ শব্দটা ব্যবহার করেন এবং তিনি সবার প্রথম কি এই কোষটা পর্যবেক্ষণ করেন। তিনি একটি কাঠের ছিপিকে মাইক্রোস্কোপের নিচে রেখেছিলেন এবং সেখানে তিনি কি ক্ষুদ্র ক্ষুদ্র রুমের মতো কক্ষের মতো কিছু অংশ দেখতে পান। সেই কক্ষগুলোকেই তিনি নাম দিয়েছিলেন সেল, যেটাকে আমরা বাংলায় বলি কোষ। সেল অর্থ হচ্ছে হচ্ছে স্মল রুম। হ্যাঁ, ওই ছোট ছোট কক্ষগুলোকে উনি নাম দিয়েছিলেন সেল, এজন্য আমরা এটাকে বাংলায় বলি কোষ। এর পরবর্তী এটা কিন্তু অনেক আগের কথা। এটা হচ্ছে ১৬৬৫ সালের দিকে তিনি এই পর্যবেক্ষণটা করেছিলেন এবং নামকরণটা করেছিলেন। পরবর্তীতে লোয়ি ও সিকেভিচ নামক ২ জন বিজ্ঞানী, লোয়ি ও সিকেভিচ, লোয়ি ও সিকেভিচ নামক বিজ্ঞানী ১৯৬৯ সালে কোষের একটা সংজ্ঞা দেন। যে সংজ্ঞাটা দিয়ে কোষকে পুরোপুরিভাবে চেনা যায় এবং কোষের কি বৈশিষ্ট্য সেটা জানা যায়। ফার্স্টে একটা পয়েন্ট দেখতে পাচ্ছি বৈষম্যভেদ্য পর্দা। বৈষম্যভেদ্য পর্দা মানে কি? বৈষম্যভেদ্য পর্দার ইংলিশ হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল। যে কোনো পর্দা বা ঝিল্লিকে আমরা মূলত ৩ ভাগে ভাগ করতে পারি। ঝিল্লি হচ্ছে ৩ প্রকার। একটা হচ্ছে অভেদ্য, আরেকটা হচ্ছে ভেদ্য এবং আরেকটা হচ্ছে বৈষম্যভেদ্য, যেটার আরেকটা নাম হচ্ছে অর্ধভেদ্য। এই বৈষম্যভেদ্য পর্দাটাই হচ্ছে কোষঝিল্লির একটা বৈশিষ্ট্য। অভেদ্য কোনগুলোকে বলি, ধরো এটা হচ্ছে কোন একটা পর্দা, পর্দার বাইরে এই সাইডে রয়েছে এ বি সি নামের তিনটা জিনিস আছে। এই অভেদ্য পর্দার মধ্য দিয়ে কিন্তু কোনোটাই এর মধ্যে পাস করতে পারবে না, বি সি কোনোটাই পাস করতে পারবে না। এটা হচ্ছে অভেদ্য পর্দার বৈশিষ্ট্য। ভেদ্য পর্দা কোনগুলো? ভেদ্য পর্দা হচ্ছে তোমার ধরো এ বি সি তিনটা আছে, তিনটাই এর মধ্য দিয়ে প্রবেশ করতে পারবে, যেটা ভেদ্য পর্দা। আর অর্ধভেদ্য বা বৈষম্যভেদ্য পর্দাও হচ্ছে বৈষম্য ওয়ার্ডটা থেকে আমরা বুঝতে পারতেছি কি এটার মধ্যে সাম্যতা নেই, এটা কিছুকে যেতে দিবে কিছুকে যেতে দিবে না। এই বৈষম্যভেদ্য পর্দাটা ধরো এর বাইরে এ বি সি আছে সেম, এর মধ্যে বি যেতে পারলো সি যেতে পারলো কিন্তু একে এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতেছে না, সেজন্য এটা এর ভেতরে প্রবেশ করতে পারবে না। এই কোষ ঝিল্লিটাও কিন্তু সেম বৈশিষ্ট্যের একটা ঝিল্লি দিয়ে আবৃত কোষটা, সেটাকে আমরা কোষ ঝিল্লি বলি। তো ফার্স্ট পয়েন্ট আমরা বুঝতে পারছি। এরপর সেকেন্ড পয়েন্ট যেটা আছে জীবজ ক্রিয়াকলাপের একক। আমরা আগের স্লাইডে দেখেছিলাম যে তন্ত্রকে যদি আমরা বিশ্লেষণ করি অনেকগুলো অঙ্গ পাই, অঙ্গকে বিশ্লেষণ করে অনেকগুলো টিস্যু পাই, টিস্যুকে বিশ্লেষণ করে কোষ পাই, কোষকে বিশ্লেষণ করে কিন্তু আর কিছু পাওয়া যায় না, ওইটাই হচ্ছে আমাদের মেইন একক। ওইটা হচ্ছে গঠনের একক এবং ক্রিয়াকলাপেরও একটা একক। এরপরে ৩ নম্বর পয়েন্ট হচ্ছে নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম। নিজের প্রতিরূপ তৈরিতে সক্ষম বলতে কিরকম? এটা ধরো একটা কোষ, এই কোষটাও কিন্তু কোনো একটা পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়েছে। এরপর এটা নিজেও কিন্তু প্রতিরূপ তৈরি করতে সক্ষম। এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি? কোষ বিভাজন বলে থাকি। নিজের প্রতিরূপ তৈরি করার সক্ষমতার এই ঘটনাকে আমরা বলে থাকি কোষ বিভাজন। যদিও চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে নেই, তাও হয়তো তোমাদের মধ্যে আইডিয়া আছে, আগেও পড়েছো চ্যাপ্টারটা। একটা কোষ থেকে ২ টা কোষ সৃষ্টি হচ্ছে। এটা এই ঘটনাটাকে বলা হয় কোষ বিভাজন এবং এই যে মাতৃকোষটা আছে, এই মাতৃকোষটাও কিন্তু একসময় অন্য কোনো কোষ থেকে সৃষ্টি হয়েছিল। তো ফাইনালি আমরা যদি কোষের সংজ্ঞা দিতে যাই, তখন সেক্ষেত্রে আমরা কি সংজ্ঞা দিতে পারি?
বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক এবং অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এরূপ সত্তাকে কি বলে? কোষ বলে। আশা করি আমরা ৩টা পয়েন্টই বুঝতে পারছি। কোনো কনফিউশন বা কিছু নাই। এবং যদি তোমাদের প্রশ্নে আসে যে কোষ কাকে বলে বা কোষ কি, আশা করি তোমরা সবাই আনসার করতে পারবে। আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে আমরা ২টো কোষ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আচ্ছা, এখানে হচ্ছে একটা কোষ, এটা আরেকটা কোষ। এর মধ্যে কোনটা উদ্ভিদ কোষ কেউ বলতে পারবে? এটা হচ্ছে A এবং এটা হচ্ছে B। কোনটা উদ্ভিদ কোষ কেউ বলতে পারবে? জি আপু, ফয়েজ বলতেছে এ, তারপরে আলামিন বলতেছে ২ নাম্বারটা, ফাতেমা বলতেছে এ, তারপরে নাজমা এ। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে A। যারা সঠিক উত্তর দিয়েছো তারা মানে ১ম দেখাতেই ধরে ফেলতে পেরেছো। তারা কিছু বৈশিষ্ট্য দেখেই বুঝে নিয়েছো যে এটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং এটা হচ্ছে প্রাণী কোষ। এখন আমরা ফার্স্টে কি দেখতে পাই? এই কোষের মধ্যে, এই ২টা কোষের মধ্যে কি ডিফারেন্স? ফার্স্টে যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এর বাইরে যে এক্সট্রা আরেকটা প্রাচীর রয়েছে, যেটা ওইখানে নাই, ওই কোষটাতে নাই। এখানে একটা এক্সট্রা প্রাচীর রয়েছে যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। ওকে? এই কোষটাকে বলা হয় এই বাইরের এক্সট্রা প্রাচীরটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। এটা উদ্ভিদ কোষে থাকবে শুধুমাত্র, প্রাণী কোষে থাকবে না। প্রাণী কোষ দেখলে বুঝবে যে এখানে শুধুমাত্র একটাই স্তর রয়েছে এবং এটা হচ্ছে কি? আমাদের কোষঝিল্লি। উদ্ভিদ কোষেও কোষঝিল্লি আছে কিন্তু সেটা কোষ প্রাচীর দিয়ে আবৃত থাকে। এর কোষ প্রাচীরের ভেতরের স্তরটা হচ্ছে গিয়ে কি? কোষঝিল্লি। এটা উদ্ভিদ কোষেরও থাকে, প্রাণী কোষেরও থাকে। এরপর আরেকটা যে ডিফারেন্স সেটা হচ্ছে দেখো এখানে একটা বড় একটা গহ্বর রয়েছে, যেটা আমরা প্রাণী কোষে দেখতে পাচ্ছি না। তো এই গহ্বরটাকে বলা হচ্ছে গিয়ে কোষ গহ্বর। এই কোষ গহ্বরটাও কিন্তু উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য। যদিও প্রাণী কোষে খুব অল্প পরিমাণে পাওয়া যেতেও পারে, ছোট, ছোট সাইজের। এগুলো কিন্তু উদ্ভিদ কোষেরটা অনেক বড় হয়ে থাকে। আর সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে ডিফারেন্স সেটা হচ্ছে প্লাস্টিড। এই যে এখানে আমরা প্লাস্টিড দেখতে পাচ্ছি। এই প্লাস্টিডের জন্যই মূলত আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। এই প্লাস্টিড না থাকাতে আমাদের উদ্ভিদের উপর ডিপেন্ড করতে হয়। প্লাস্টিকটা কি করে? আমরা সবাই জানি প্লাস্টিকটা আমাদের খাদ্য উৎপন্ন করতে সহায়তা করে শ্বসন প্রক্রিয়ায়। সেটা আম সেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে হয়ে থাকে, প্রাণী কোষে হয় না। তো প্লাস্টিকটা হচ্ছে আরেকটা অনন্য বৈশিষ্ট্য। এরপর আর কি ডিফারেন্স দেখতে পাচ্ছি? আরেকটা ডিফারেন্স হচ্ছে প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নেই। এই যে এই জিনিসটা। এটা হচ্ছে সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা প্রাণী কোষে থাকে কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। তাইলে আমরা এই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ডিফারেন্সটা বুঝতে পারবো আশা করি সামনে থেকে। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি, এই যে এখানে আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ আছে কোষের মধ্যে। এটা এখানের মধ্যে নাই। এই অভিক্ষেপগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। আচ্ছা, তো এখানে যে ২ টো কোষ দেখতে পাচ্ছি, এই কোষগুলো হচ্ছে কি? কোষ প্রাচীর এই কোষের মধ্যে থাকে কি? কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম থাকে। প্রোটোপ্লাজম জিনিসটা কি? প্রোটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের সমন্বয়ে যে সজীব বস্তু থাকে সেটা হচ্ছে কি? প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরটা কিন্তু প্রোটোপ্লাজমের অংশ নয়। হ্যাঁ, কোষ প্রাচীর হচ্ছে প্রোটোপ্লাজমের বাইরের অংশ। আর প্রাণী কোষে তো প্রোটোপ্লাজমে ওই কোষ ঝিল্লি, নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম এগুলো মিলে হচ্ছে কি? প্রোটোপ্লাজম। বুঝতে পারছো? আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর আসি হচ্ছে কোষের প্রকারভেদ। কোষ জিনিসটা আমরা সিম্পলি যদি চিন্তা করি, কোষকে আমরা প্রকৃতিগত দিক থেকে ২ ভাগে ভাগ করেছিলাম এর আগের স্লাইডে। ভাগগুলো হচ্ছে কি? উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ।
উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের প্রকৃতি কেন ভিন্ন আমরা বুঝতে পারছি, কারণ কোনো কোষে কিছু অঙ্গাণু থাকলেও আরেকটা কোষে ওই অঙ্গাণুগুলো নাই। এজন্য আমরা কি বলেছি, এরা প্রকৃতিগত দিক থেকে ডিফারেন্ট। এছাড়াও কোষকে আমরা নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করতে পারি? আদি কোষ এবং প্রকৃত কোষ, এই দুই ভাগে ভাগ করতে পারি। আদি কোষটা কি? আদি কোষের আরেকটা নাম আছে, আদি কোষের আরেকটা নাম হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষ কেন? কারণ এর কেন্দ্রিকাটা আদি প্রকৃতির। এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি, ইংলিশে বলা হয় কি? প্রোক্যারিওটিক। এই প্রো শব্দের অর্থ হচ্ছে গিয়ে আদি এবং ক্যারিওটিক শব্দের অর্থ হচ্ছে কি? নিউক্লিয়াস। আমরা ক্যারিওকাইনেসিস ওয়ার্ড সম্পর্কে জানি। ক্যারিওকাইনেসিসটা কি? নিউক্লিয়াসের বিভাজন। এই ওয়ার্ডটা আমরা কোষ বিভাজন চ্যাপ্টারে পড়ছিলাম। এখন এই ক্যারিওকাইনেসিস থেকে প্রোক্যারিওটিক, এই ক্যারিওটিক ওয়ার্ড হচ্ছে কি? যেখানে কি নিউক্লিয়াস থাকে, আর প্রো থাকার কারণে কি? আদি নিউক্লিয়াস যুক্ত বলা হচ্ছে। তো আদি কোষকে আমরা কি বলি? আদি নিউক্লিয়াস যুক্ত কোষ বলে থাকি। আরেকটা কি আছে প্রকারভেদ? প্রকৃত কোষ। প্রকৃত কোষেরও আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে সুকেন্দ্রিক কোষ। সুকেন্দ্রিক কোষ কেন? কারণ এর নিউক্লিয়াসটি কি? সুগঠিত। নিউক্লিয়াসটা সুগঠিত হওয়ার কারণে এর নাম হচ্ছে সুকেন্দ্রিক কোষ, এবং ইংলিশে এটাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। আচ্ছা, এরপরে প্রকৃত কোষকে কিন্তু আরো দুই ভাগে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে? কাজের ভিত্তিতে ভাগ করা হয়। এই প্রকারভেদটা কিন্তু আদি কোষের ক্ষেত্রে ঘটে না। কারণ কি? প্রকৃত কোষটা হচ্ছে প্রকৃত কোষে দেহকোষ আর জননকোষ, এই দুই রকমের প্রকারভেদ রয়েছে, কিন্তু আদি কোষে এই প্রকারভেদটা থাকে না। কারণ আদি কোষ কি? আদি কোষে শুধুমাত্র অ্যামাইটোসিস কোষ বিভাজনই ঘটে। এতে কোনো প্রকার মাইটোসিস বা মিওসিস এরকম কোষ বিভাজন ঘটে না। ওকে? তো এজন্য প্রকৃত কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কিন্তু আদি কোষে কোনো প্রকারভেদ নেই। এ আ এর মধ্যে শুধুমাত্র অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে, এবং প্রকৃত কোষের আমাদের প্রকৃত কোষের যে দেহকোষ পার্টটা, ওখানে কি ঘটে? মাইটোসিস ঘটে, এবং জনন কোষে ঘটে হচ্ছে মিওসিস। দেহকোষের ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে সোমাটিক সেল। এখানে যে সোমাটিক ওয়ার্ডটা আছে, এখান থেকে একটা ওয়ার্ড পাই কি? সাম। এটাকে সোম বলে। যদিও কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোর নাম কি, কি? যেমন রাইবোজোম আছে, ক্রোমোজোম আছে, লাইসোজোম আছে। এগুলো সবার শেষে এই সোম ওয়ার্ডটা আছে। এটার অর্থ হচ্ছে গিয়ে বডি বা দেহ। এই ওয়ার্ডটা থেকে কি? দেহকোষটা এসেছে। এরপর আছে হচ্ছে জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। এখানের মধ্যে এখানের ক্রোমোজোমগুলো হচ্ছে কি? হ্যাপ্লয়েড প্রকৃতির থাকে, এবং হ্যাপ্লয়েড প্রকৃতির দুটো কোষ মিলিত হয়ে ডিপ্লয়েড গ্যামেট তৈরি করে, ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। এগুলো পরবর্তীতে আমরা আলোচনা করব। এ পর্যন্ত বুঝতে কি কারো অসুবিধা আছে, বা কেউ কোনো কিছু প্রশ্ন করতে চাও? না আপু, সেরকম কমেন্ট পাচ্ছি না, মোটামুটি সবাই বুঝতে পারছে। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে একটা কোষ দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আদি কোষ। এটাকে আদি কোষ কেন বলতেছি? কোষটার দিকে তাকালে আমাদের একটা কিছুর অভাব মনে হচ্ছে, যেটা আমরা আগে যে কোষটা দেখেছিলাম, এই যে এখানে যে কোষটা দেখেছিলাম, এই কোষগুলোর দিকে তাকালে সবার প্রথমে কি? নিউক্লিয়াসটা চোখে পড়ে, এই মাঝখানে নিউক্লিয়াসটা চোখে পড়ে, যেটা আমরা এই কোষটাতে দেখতে পাচ্ছি না। এই কোষটাতে দেখতে পাচ্ছি না, যার কারণে কি? এটাকে আমরা মূলত আদি কোষ বলে থাকি। তো ফার্স্ট পয়েন্টে আমরা কি লিখতে পারি? সুগঠিত নিউক্লিয়াস নেই।
সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝাচ্ছে মেইনলি? সুগঠিত নিউক্লিয়াস হচ্ছে যেটার নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে এবং ক্রোমাটিন জালিকা থাকবে। কিন্তু আদিকোষের যে নিউক্লিয়াসটা সেখানে কোনো প্রকার নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। নিউক্লিয়ার মেমব্রেন না থাকার কারণে এর ভেতরে যে নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। নিউক্লিয় বস্তু বলতে এখানে মেইনলি ক্রোমাটিন জালিকাটাই থাকে। নিউক্লিওপ্লাজম বা নিউক্লিওলাস এগুলো থাকে না। এজন্য এটাকে বলা হয় আ আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। আর এছাড়াও এখানের মধ্যে সাইটোপ্লাজমে দানার মতো কিছু বস্তু দেখা যাচ্ছে, যেগুলো আর কিছুই নয়, এগুলো হচ্ছে গিয়ে মূলত রাইবোজোম। আদি কোষের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উম আ রাইবোজোম থাকে কিন্তু অন্যান্য যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো ওগুলো থাকে না। রাইবোজোম থাকে অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে না। অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে কি বুঝাচ্ছি? উন আ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু অনেক রকম হতে পারে। মাইটোকন্ড্রিয়া হতে পারে, প্লাস্টিড হতে পারে, গোলজি বস্তু হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে। এগুলোর কিছুই কিন্তু এই আদি কোষে থাকে না। শুধুমাত্র থাকে কি রাইবোজোম। এটা হচ্ছে আদি কোষের আরেকটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, এই ক্রোমোজোমটা হচ্ছে আ নরমাল যে এরকম দ্বিসূত্র ক্রোমোজোম থাকে ওরকম দ্বিসূত্র ক্রোমোজোম না। এটা হচ্ছে বৃত্তাকার একটা ক্রোমোজোম। এরকম ক্রোমোজোম না, এটা হচ্ছে বৃত্তাকার একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাতে শুধুমাত্র কি থাকে? ডিএনএ থাকে। নরমালি ক্রোমোজোমে কি থাকার কথা? প্রোটিন থাকার কথা, তারপর প্রোটিন থাকার কথা, আরএনএ থাকার কথা, হিস্টোন থাকার কথা, এগুলো থাকে না। এই আদি কোষের ক্রোমোজোম যেটা সেটাতে থাকে কেবলমাত্র ডিএনএ। আচ্ছা, এটা আমি লিখে দিচ্ছি এখানে। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। এখন আদিকোষী জীবের যদি এক্সাম্পল দিতে যাই, এক্সাম্পল হচ্ছে মেইনলি তোমাদের বইয়ে যে দুটো আছে সেগুলো হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এবং আরেকটা হচ্ছে গিয়ে কি ব্যাকটেরিয়া। মানে হচ্ছে অনুন্নত প্রকৃতির যে জীবগুলো রয়েছে ওইগুলোই হচ্ছে মূলত আদিকোষী। তো এক্ষেত্রে তোমাদের এমসিকিউতে কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি আদিকোষী, বা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে আদিকোষকে কেন আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়? কারণ এর যে নিউক্লিয়াসটা থাকে সেটি সুগঠিত নয়। এর নিউক্লিয় বস্তুগুলো ছড়ানো থাকে এবং এর কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। এজন্য কি একে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বলা হয়। আরো একটা কোয়েশ্চেন থাকতে পারে যে কি নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়াকে কেন আদিকোষী বলা হয়? সেটার আনসারও সেম হবে। যেহেতু এতে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, রাইবোজোম থাকে কিন্তু অন্যান্য অঙ্গাণুগুলো থাকে না এবং ক্রোমোজোমে কি শুধুমাত্র ডিএনএ থাকে। এ কারণেই আমরা নীলাভ সবুজ শৈবালের কোষকে আদিকোষী বলে থাকি। এটুক পর্যন্ত ক্লিয়ার সবার? জি আপু, আমরা একটু অপেক্ষা করি, কমেন্ট করছি সবাই। জি আপু, আমরা পরের টপিকে যাইতে পারি, সমস্যা নেই। আচ্ছা। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে প্রকৃত কোষ। প্রকৃত কোষে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি যে কি নিউক্লিয়াস আছে, অনেক সুগঠিত। এর ভিতরে নিউক্লিওলাস আছে, এরপরে নিউক্লিয়ার মেমব্রেন আছে, ভেতরে ক্রোমাটিন তন্তুও থাকবে। এরপরে ক্রোমাটিন তন্তুগুলো নিশ্চয়ই নিউক্লিওপ্লাজমে ছড়ানো থাকবে। সো প্রকৃত কোষের ফার্স্ট বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে গিয়ে কি সুগঠিত নিউক্লিয়াস থাকে। এরপরে কি থাকে? এখানে দেখো অন্যান্য অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া আছে, এরপরে সেন্ট্রিওল আছে, এরপরে এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গোলজি বস্তু আছে।
এরপরে উদ্ভিদ কোষের যেটা প্লাস্টিড আছে, কোষ গহ্বর আছে, রাইবোজোমও আছে। রাইবোজোম ছাড়াও অন্যান্য সকল অঙ্গাণু বিদ্যমান। সকল অঙ্গাণু বিদ্যমান থাকে। এরপরে আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে কি, এখানে যে নিউক্লিয়াসের ভেতর যে ক্রোমাটিন জালিকাগুলো আছে, ক্রোমাটিন জালিকার ভেতর কি শুধুমাত্র ডিএনএ থাকে না। ডিএনএ এর পাশাপাশি প্রোটিনও থাকে, এবং প্রোটিন বলতে এখানে হিস্টোনকেই মূলত বুঝাচ্ছে। আ তাইলে ৩ নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রোমোজোমে ডিএনএ থাকে। এখন আমাদের এক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে বহুকোষী জীবের দেহকোষকে কেন প্রকৃত কোষ বলা হয়? বহুকোষী জীবের দেহকোষকে কেন প্রকৃত কোষ বলা হয়? কারণ এর দেহকোষের সুগঠিত নিউক্লিয়াস রয়েছে। কোষের সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বিদ্যমান, রাইবোজোমও আছে, এবং ক্রোমোজোমের যে ক্রোমাটিন জালিকাগুলো রয়েছে ওখানে কি ডিএনএ এর পাশাপাশি প্রোটিনও থাকে। ঠিক আছে? আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, প্রকৃত কোষের প্রকারভেদ। এই প্রকারভেদটা কেবলমাত্র প্রকৃত কোষের ক্ষেত্রে হয়, কারণ কি সেটা আগেও বলেছি, দেহকোষ আর জননকোষ। দেহকোষের মেইন কাজ হচ্ছে দেহ গঠন করা। আমাদের দেহটা যে মেইন কোষ দিয়ে গঠিত সেটা হচ্ছে কি দেহকোষ, এবং এটা আমাদের দেহের বৃদ্ধিতে সহায়তা করে। দেহের বৃদ্ধি কেমনে করে? মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ায়। একটা কোষ থেকে দুটো কোষ হয়। সরি, আচ্ছা, একটা কোষ থেকে দুটো কোষ হয়। এরপর আবার এই কোষগুলো আবার বিভাজিত হয়ে আরো কোষ গঠন করে। এভাবে এগুলো কি বাড়তে থাকে। তো কি এভাবে আমাদের দেহের বৃদ্ধি হয়ে থাকে কোষ বিভাজনের মাধ্যমে, দেহকোষের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের দেহকোষ। এই দেহকোষটা বিভাজিত হতে হতে আমাদের দেহের বৃদ্ধিতে সহায়তা করে। দেহের বৃদ্ধি যেহেতু হচ্ছে সেহেতু অঙ্গ প্রত্যঙ্গ আর তন্ত্র গঠন করে এই দেহকোষ, এবং কি মাইটোসিস, কোষ বিভাজন ঘটে, যেটা আমরা এখানেও বলেছি। এরপর আরেকটা প্রকারভেদ হচ্ছে গিয়ে কি জনন কোষ, যেটা আমাদের পরবর্তী বংশধর তৈরি করে। পরবর্তী বংশধর তৈরি করে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এটা কেমনে হয়? জনন কোষে কোন কোষ বিভাজন ঘটে? মিওসিস কোষ বিভাজন ঘটে। মিওসিস কোষ বিভাজনে কি হয়? মিওসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস যেটা আছে, ধরো এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, হ্যাঁ? কোষের নিউক্লিয়াসটা দুইবার ভাগ হয়। ফার্স্টে দুই ভাগ হয়, এবং এগুলো আবার পরবর্তীতে আরো একবার ভাগ হয়। তো আমরা একটা কোষ থেকে 4টা কোষ পেয়ে যাই ফাইনালি মিওসিস কোষ বিভাজনে। কিন্তু ক্রোমোজোম যেগুলো আছে, নিউক্লিয়াসের ভিতর যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমটা কিন্তু মাত্র একবার দুই ভাগে ভাগ হয়। তো ক্রোমোজোমগুলোকে আমরা সাধারণত ডিপ্লয়েড অবস্থায় পাই। ডিপ্লয়েড অবস্থাকে আমরা কি বলি? 2n এভাবে দেখাই। এই 2n কে যদি আমরা একবার ভাগ করি তখন কি থাকে? n সংখ্যক ক্রোমোজোম থাকে। এই n সংখ্যক ক্রোমোজোমটা কি প্রত্যেকটা কোষে পাওয়া যায়। জিনিসটা বুঝতে পারছো? যেখানে নিউক্লিয়াসটা তোমার ফার্স্টে দুই ভাগে ভাগ হইছে, এরপরে এই নিউক্লিয়াসটা আবারও আরেক দফা ভাগ হয়ে মোট 4টা নিউক্লিয়াসযুক্ত কোষ গঠন করে। এটা নিউক্লিয়াসে দুইবার বিভাজন হলেও ক্রোমোজোমটা কিন্তু মাত্র একবার বিভাজন হয়। একবার বিভাজনের ফলে শুধুমাত্র n সংখ্যক ক্রোমোজোম থাকে। এই n সংখ্যক ক্রোমোজোমটা কি প্রত্যেকটা কোষের মধ্যে থাকে। এজন্য এখানে বলছে কি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। পুং ও স্ত্রী জননকোষ মিলিত হয়ে জাইগোট গঠন করে। পুং জননকোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা? n সংখ্যক, হ্যাঁ? এটা ধরো পুং জননকোষ এবং এটা ধরো স্ত্রী জননকোষ। এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে? 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট একটা কোষ সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হয় কি জাইগোট। বিষয়টা বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছো। এটা কোনো কঠিন কিছু না। তো এক্ষেত্রে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে একটা প্রশ্ন আসতে পারে কি, জনন মাতৃকোষ ডিপ্লয়েড কিন্তু জনন কোষ হ্যাপ্লয়েড কেন? জনন মাতৃকোষ বলতে কোনটা বোঝাচ্ছে? যে কোষটা আমাদের বিভাজিত হবে সেই কোষটাকে বোঝাচ্ছে। এই কোষটা কিন্তু ডিপ্লয়েড, কিন্তু বিভাজিত হওয়ার পর কি এটা এই প্রক্রিয়া মিওসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমটা একবার ভাগ হয়, নিউক্লিয়াসটা দুইবার ভাগ হয়। এই কারণে কি আমাদের ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যায়।
আশা করি এটুক পর্যন্ত ক্লিয়ার সবার। নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড হচ্ছে এখানে আছে কি কোষ প্রাচীর। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদের কি অনন্য একটি বৈশিষ্ট্য। এটাকে অনন্য বৈশিষ্ট্য কেন বলা হয়? কারণ হচ্ছে এটা প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষের বাইরের যে শক্ত আবরণ সেটাকে মূলত বলা হচ্ছে কি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের বাইরে শক্ত আবরণকে বলা হয় কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা গঠনটা কিন্তু একটু জটিল প্রকৃতির। কারণ এর মধ্যে এটি শুধুমাত্র গ্লুকোজ দিয়ে তৈরি না বা শুধুমাত্র সেলুলোজ দিয়ে তৈরি না। এটার মধ্যে কি অনেক রকমের উপাদান রয়েছে। যেমন উন্নত যে উদ্ভিদগুলো রয়েছে, উন্নত উদ্ভিদগুলোতে কি থাকে? সেলুলোজ থাকে, তারপরে হেমিসেলুলোজ থাকে, এরপর এছাড়াও কি থাকে? লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি উপাদান থাকে, যেগুলো হচ্ছে কি উন্নত শ্রেণীর উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে। কিন্তু কিছু অনুন্নত শ্রেণীর উদ্ভিদ রয়েছে বা জীব রয়েছে, যেগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়া বা ছত্রাক ইত্যাদি। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কিন্তু এই উপাদানগুলো নিয়ে তৈরি না। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে হচ্ছে প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। এগুলো হচ্ছে কি ব্যাকটেরিয়াতে থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, যেটা কিন্তু ব্যাকটেরিয়া বা উন্নত শ্রেণীর উদ্ভিদের কোষ প্রাচীরে থাকে না। এটা হচ্ছে একটা ব্যতিক্রম। ছত্রাকের যে বাইরের আবরণটা ওটা আরেকটু শক্ত হয় এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে আসতে পারে। এমসিকিউতে আসতে পারে যে কি কাইটিন নির্মিত কোষ প্রাচীর কোনটির আছে। তো সেক্ষেত্রে তোমাদের অপশন দিয়ে দিল ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এরপর আরো একটা অপশন দিয়ে দিল, সেক্ষেত্রে আনসার হবে কি ছত্রাক। এছাড়াও আরেক রকম করে করতে পারে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কোন কোন উপাদান থাকে। সেখানে ধরো দিল প্রোটিন, তারপরে দিল লিপিড এবং আরেকটা দিয়ে দিল কি কাইটিন। সেক্ষেত্রে কিন্তু আনসার হবে প্রোটিন আর লিপিড। আচ্ছা, এরপর জটিল রাসায়নিক গঠন এটা গেল। এরপর হচ্ছে কি মধ্যপ্রাচীর, প্রাথমিক প্রাচীর এবং গৌণ প্রাচীর নিয়ে গঠিত। কোষ প্রাচীরের মূলত হচ্ছে 3টা প্রাচীর থাকে। এর মধ্যে মধ্য প্রাচীর যেটা থাকে সেটা হচ্ছে ধরো এই যে মাঝখানের যে অংশটা আমি কালার করে দেখাচ্ছি, ওটা হচ্ছে কি মধ্য প্রাচীর। এই মধ্য প্রাচীরটার বাইরে যে আবরণটা থাকে সেটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা কিন্তু একটু পাতলা ধরনের হয়। তারপরে মধ্য পর্দা যেটা থাকে সেটাতে একটু পানি খাই আমি, দাঁড়াও। আচ্ছা, এখানে মধ্য পর্দা যেটা থাকে এর বাইরে যে প্রাচীরটা থাকে ওটা হচ্ছে গিয়ে কি প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরটা কিন্তু একটু পাতলা হয় এবং এখানে আমরা দেখতে পাবো কূপ এলাকা বলে একটা ব্যাপার আছে। এই মধ্য পর্দাটা কি দুটো কোষকে সংযুক্ত করতে সহায়তা করে। যেমন ধরো এটা ধরো একটা কোষ, এর এর সাথে আরেকটা কোষ থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে উদ্ভিদ কোষ। এই মাঝখানের যে অংশটা এটা হচ্ছে কি মধ্যপর্দা। এই মধ্যপর্দাটাই আমাদের দুটো কোষকে সংযুক্ত করতে সহায়তা করে। যেমন ধরো কোনো ইটের উপর যখন আরেকটা ইট বসানো হয় তখন এই মাঝখানে সিমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, ওই সিমেন্টটা হচ্ছে কি আমাদের এখানে মধ্যপর্দাটা। বুঝতে পারছো? আচ্ছা, এর মধ্যপর্দার পরের স্তরটা হচ্ছে গিয়ে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের পরে যেটা থাকে সেটা হচ্ছে গৌণ প্রাচীর বলে। গৌণ প্রাচীরটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর।
এই গৌণ প্রাচীরটা হচ্ছে গিয়ে মধ্যপর্দা থেকে নিঃসৃত রাসায়নিক দ্রব্য থেকে সৃষ্টি হয়। গৌণ প্রাচীরটা মূলত থাকে হচ্ছে স্থায়ী টিস্যুগুলোতে। স্থায়ী টিস্যুতে যে কোষগুলো থাকে, সেই স্থায়ী টিস্যুর কোষগুলোতে এই গৌণ প্রাচীরটা থাকে। ভাজক টিস্যুতে থাকে না, কারণ ভাজক টিস্যুটা ক্রমাগত বিভাজিত হতে থাকে। ওটাতে গৌণ প্রাচীর সৃষ্টি হওয়ার যে টাইমটা লাগে, ওই টাইমটা ওরা পায় না। তার আগে এরা বিভাজিত হয়ে যায়। কিন্তু স্থায়ী টিস্যুটা বিভাজিত হয় না বিধায় মধ্যপর্দা থেকে এক প্রকার রাসায়নিক দ্রব্য নিঃসৃত হয়, তখন কি গৌণ প্রাচীরটা সৃষ্টি হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ যে গৌণ প্রাচীরটা কিন্তু অপেক্ষাকৃত পুরু। পাতলা প্রাচীর প্রাথমিক প্রাচীরটার চেয়ে একটু পুরু। এখানে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি, এগুলো বইয়েরই চিত্র। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ বরাবর কাটলে যে জিনিসটা আমরা দেখতে পারবো সেই অংশটা, আর এটা হচ্ছে লম্বালম্বিভাবে কাটার পর যে অংশটা দেখতে পারবো সেটা। গৌণ প্রাচীরের ৩টা স্তর, সেগুলো হচ্ছে বহিঃস্তর, মধ্যস্তর এবং অন্তঃস্তর। আরেকটা জিনিস হচ্ছে কূপ এলাকা বলে একটা প্রাচীরে কূপ থাকে, এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। কূপটা কিন্তু মধ্যপর্দা বরাবর থাকে না। সে ব্যাপারটা কেন বুঝাবো আমি? আচ্ছা দেখাই। এখানে ধরো এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। মধ্যপর্দার বাইরে হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। এই যে এই মাঝখানে যে খালি অংশ, এই খালি অংশটাই হচ্ছে কূপ। কিন্তু মধ্যপর্দা বরাবর কিন্তু কোনো নাই। এই প্রাথমিক প্রাচীর এবং এর পরবর্তী যে গৌণ প্রাচীরটা আছে, ওখানে কিন্তু আমাদের কূপ অঞ্চলটা সৃষ্টি হয়। এর কারণ হচ্ছে গিয়ে কি, ওখানে সেলুলোজ স্তর যেটা থাকে সেটা হচ্ছে অনুপস্থিত। সেজন্য আমাদের ওখানে কোনো কূপ অঞ্চল থাকে না। আশা করি তোমরা একটু পর্যন্ত বুঝতে পারছো। কারো কি বুঝতে কোনো অসুবিধা হইছে? বা কোনো কিছু জানার আছে এখানে? না আপু, সেরকম কমেন্টে সেরকম সমস্যা দেখতেছি না কারো। আহ, আচ্ছা, জি আপু। এখন এখানে একটা কোষ প্রাচীরের কাজ দেওয়া আছে। কোষ প্রাচীরের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা মেইনলি। এখানে আমি বুঝতে পারছি কোষের কোষের যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে ডিফারেন্স হচ্ছে কোষ প্রাচীরে। উদ্ভিদের কাণ্ড আর মানব ধরো অন্য কোনো পশু পাখির দেহ কিন্তু এক না। উদ্ভিদের কাণ্ডটা কিন্তু একটু শক্ত প্রকৃতির হয়। যার কারণ হচ্ছে কি, এই কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের কারণে উদ্ভিদের কাণ্ডটা দৃঢ় হয় এবং এটা কিন্তু দৃঢ়তা প্রদান করতে সাহায্য করে। এরপর কি, আকার আকৃতি বজায় রাখে। আকার আকৃতি কিভাবে বজায় রাখে? আকার আকৃতি বজায় রাখা কিন্তু কোষ ঝিল্লিরও কাজ। কিন্তু এখানে কোষ প্রাচীরটাও এই আকার আকৃতি বজায় রাখার কাজটা নিয়ে থাকে। কোষ প্রাচীর থাকার কারণে এটার ভেতরে কোনো আকারের কোনো চেঞ্জ হয় না। যার ফলে কি আকার আকৃতি বজায় থাকে এবং ভেতরের যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আছে, ওগুলো বাইরের আঘাত থেকে রক্ষা পায়। এরপর আরেকটা পয়েন্ট আছে হচ্ছে গিয়ে কি, প্লাজমোডেসমাটা সৃষ্টি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এখানে মূলত ২ টা কোষের সংযোগস্থল দেখানো হইছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কূপ এবং ওখানে একটা কূপ। এখানে ২ টো কোষ। এই কোষের এটা হচ্ছে কূপ এবং এটা হচ্ছে কূপ। এই কূপ দুটো এই নলাকার যে জিনিসটা দিয়ে কানেক্ট করা আছে, ওই কানেক্ট করা অঞ্চলটাই হচ্ছে গিয়ে কি, প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে কি পানি ও খনিজ লবণ চলাচল করে। এছাড়াও পাশের কোষের সাথে কি একটা সংযোগ স্থাপন করে এই প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটাকে বাংলায় বলা হয় হচ্ছে আণুবীক্ষণিক নালী। আণুবীক্ষণিক যেহেতু এই নালীটা খুবই ছোট, খুবই ক্ষুদ্র, এজন্য এটাকে আণুবীক্ষণিক নালী বলা হয়। এ, তোমরা কি কূপ আর প্লাজমোডেসমাটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছো? দুটো কিন্তু আলাদা বিষয়। কূপ হচ্ছে কোষের মধ্যে যে ছিদ্রগুলো থাকে এবং প্লাজমোডেসমাটা হচ্ছে দুটি কূপের সংযোগস্থলটা, যার মধ্য দিয়ে পানি আর খনিজ লবণ চলাচল করে এবং সেই চলাচলটা নিয়ন্ত্রণও করে। এখন তোমাদের অনুধাবনমূলক প্রশ্নে কি আসতে পারে? অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, কোষ প্রাচীর উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আশা করি তোমরা এটা ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে গিয়ে প্রোটোপ্লাজম, একটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। প্রোটোপ্লাজম কি? প্রোটোপ্লাজমকে আমরা বলে থাকি জীবনের ভৌত ভিত্তি। ভৌত ভিত্তি কেন বলে থাকি? কারণ প্রোটোপ্লাজম থাকলেই সেই কোষটা হচ্ছে কি সজীব। প্রোটোপ্লাজম না থাকলে সেই কোষটাকে আমরা মৃত কোষ বলে থাকি।
তার আগে আমরা একটা টার্ম হয়তো জানি যে প্রোটোপ্লাস্ট নামক একটা জিনিস জানি। প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট জিনিসটা কি? প্রোটোপ্লাস্ট হচ্ছে কোষের সকল সজীব এবং নির্জীব বস্তুর সমষ্টি। হ্যাঁ, সজীব আর নির্জীব বস্তুর সমষ্টিকে আমরা বলি কি প্রোটোপ্লাস্ট। সজীব বস্তু হচ্ছে কি কোষের যেগুলোর জীবন আছে এবং নির্জীব হচ্ছে কি যেগুলো হচ্ছে যেমন ধরো খনিজ লবণ আছে, তারপরে আরো কি আরো অনেক কিছু আছে, পানি আছে, ইত্যাদি হচ্ছে কি নির্জীব বস্তু। এবং সজীব বস্তুগুলো প্রোটোপ্লাস্টের সজীব বস্তুটাই হচ্ছে কি মূলত আমাদের প্রোটোপ্লাজম। ওকে, এই প্রোটোপ্লাজমটা কি কি নিয়ে গঠিত? প্রোটোপ্লাজমটা হচ্ছে আমাদের যে কোষের কোষ ঝিল্লিটা আছে, কোষ ঝিল্লি, এরপরে আছে গিয়ে কি সাইটোপ্লাজম, এবং কি আছে আমাদের কোষের প্রাণকেন্দ্র বা নিউক্লিয়াস। এই তিনটার সমন্বয়ে আমাদের কি প্রোটোপ্লাজমটা তৈরি। তো আমাদের যদি সংজ্ঞা দিতে বলে যে প্রোটোপ্লাজম কাকে বলে, তো আমরা বলতে পারি কি কোষের অর্ধস্বচ্ছ থকথকে জেলির ন্যায় যে বস্তু কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে তাকে মূলত কি বলে? প্রোটোপ্লাজম বলে। আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো। আর প্রোটোপ্লাজমটা কিন্তু থকথকে জেলির ন্যায় এবং একটু দানাদার প্রকৃতির হয়ে থাকে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে গিয়ে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির অনেক রকমের নাম আছে। কোষ ঝিল্লিকে আমরা কি কি বলে থাকি? কোষ ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন বলা হয় ইংলিশে, প্লাজমা মেমব্রেন। এবং এছাড়াও কি বলা হয়? প্লাজমা লেমা বলা হয়। এছাড়াও কি বলা হয়? প্লাজমা পর্দাও বলা হয়। তো যদি তোমাদের প্রশ্নে কোষঝিল্লি কাকে বলে বা প্লাজমা মেমব্রেন কাকে বলে বা প্লাজমা লেমা কাকে বলে এই প্রশ্নগুলো আসে, সেক্ষেত্রে কি কোষঝিল্লির সংজ্ঞাটা দিয়ে দিলেই হবে। কোষঝিল্লির সংজ্ঞা কি? 2 স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা যেটা কি প্রোটিন আর লিপিড নিয়ে গঠিত, তাকে মূলত বলা হয় কি কোষঝিল্লি। কোষঝিল্লিটা হচ্ছে কি 2 স্তর বিশিষ্ট। এই কোষের যদি আমরা একটু জুম ইন করি তখন কি এভাবে দুটো স্তর দেখা যাবে। যে স্তরের মধ্যে এই উপরের দিকে স্তরগুলো আচ্ছা এটা কি বলা, আচ্ছা না, স্তরটা হচ্ছে গিয়ে কি প্রোটিন আর লিপিড নিয়ে তৈরি। প্রোটিন আর লিপিড নিয়ে তৈরি। কোনো বস্তু যখন প্রোটিন আর লিপিড নিয়ে তৈরি হয় তখন সেটাকে বলা হয় কি লাইপোপ্রোটিন বলা হয়। যেহেতু এটা প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি সেহেতু এটাকে বলা হয় লাইপোপ্রোটিন। এখানে কোষটা 2 স্তর বিশিষ্ট সেটা ভালো করে বোঝা যাচ্ছে। এবং এটা হচ্ছে স্থিতিস্থাপক পর্দা বা ইলাস্টিক। কারণ হচ্ছে এই কোষটাকে যখন যদি আমরা ফোর্স দিয়ে এর আকারটা চেঞ্জ করি, ফোর্সটা যদি আবার ছেড়ে দিই তখন কি এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেটাই হচ্ছে কি স্থিতিস্থাপকতা। এর পর্দাটা হচ্ছে 2 স্তর বিশিষ্ট, পর্দাটা স্থিতিস্থাপক এবং কি মাইক্রোভিলাই থাকে। মাইক্রোভিলাই কোনগুলো? এই যে আঙ্গুলের ন্যায় অভিক্ষেপ থাকে, এই আঙ্গুলের ন্যায় অভিক্ষেপগুলোকেই মূলত বলা হয় মাইক্রোভিলাই। মাইক্রোভিলাইগুলো হচ্ছে গিয়ে খনিজ লবণ এবং পানির শোষণ তল হিসেবে কাজ করে। এগুলো শোষণে সহায়তা করে। এটা মূলত কি প্রাণী কোষে দেখা যায়। উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই দেখা যায় না। অনেক সময় কি দেখা যায় কোষে, কোষঝিল্লিতে এরকম কিছু গর্ত বা ফোস্কার মতো রয়েছে যেগুলো কি অধিক ভিতরে ঢোকানো। এই অংশগুলোকে কি বলে? এই অংশগুলোকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা বলা হয়। যদিও এটা তোমাদের বইয়ে নাই, তাও একটু এক্সট্রা ইনফরমেশনের জন্য তোমাদেরকে বলা হচ্ছে। এক্সট্রা ইনফরমেশন জানলে কি হয়, এগুলো পরীক্ষায় সিকিউতে অ্যাপ্লাই করা যায় এবং সিকিউতে অ্যাপ্লাই করা গেলে তখন যিনি খাতা কাটবেন ওনার মধ্যে তোমার ব্যাপারে একটা গুড ইম্প্যাক্ট ফেলবে এবং সেটা ভালো মার্কস পেতে অনেকটা হেল্প করবে। আচ্ছা, তো এখন এটা বৈষম্যভেদ্য পর্দা, এটা তো ফার্স্ট স্লাইডে অনেক ভালো মতো বলা হয়েছে যে এর মধ্য দিয়ে নির্দিষ্ট কিছু পদার্থ যাতায়াত করতে পারে। আচ্ছা, এরপরে কাজ হচ্ছে পানি ও খনিজ চলাচল নিয়ন্ত্রণ করে, কোষগুলোকে পরস্পর থেকে আলাদা করে রাখে। এছাড়াও কি আকার আকৃতিও ঠিক রাখে এবং কোষের ভেতরের অন্যান্য অঙ্গাণুগুলোকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এটাই হচ্ছে আমাদের কোষ ঝিল্লি।
এরপরে হচ্ছে গিয়ে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে ২ ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ঝিল্লিযুক্ত এবং আরেকটা হচ্ছে ঝিল্লিবিহীন। ঝিল্লিযুক্ত কোনটা? ঝিল্লিযুক্ত হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, লাইসোজোম। এগুলো হচ্ছে গিয়ে কি ঝিল্লিযুক্ত। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এই দুটো হচ্ছে কি ২ স্তর বিশিষ্ট। হ্যাঁ? এটার বাইরের আবরণটা ২ স্তর বিশিষ্ট। বাকিগুলোর ঝিল্লি হচ্ছে গিয়ে কি ১ স্তর বিশিষ্ট। এবং এখানে ঝিল্লিবিহীন যে অপশনগুলো দেখতে পাচ্ছি, ঝিল্লিবিহীন কোনগুলো? কোষ কঙ্কাল, সেন্ট্রিওল এবং রাইবোজোম। এটা মনে রাখার একটা টেকনিক আছে। কোষ কঙ্কালের মধ্যে আবার ৩ টা ভাগ আছে। কোষ কঙ্কালের ভাগগুলো কি, কি সেটা আগে জানি। কোষ কঙ্কালের ভাগগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, এর পরবর্তীটা হচ্ছে মাইক্রোটিউবিউলস এবং ফাইনালি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ঠিক আছে? তো এখন আমরা যদি তোমাদের যদি ধরো এমসিকিউতে আসলো যে কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, তো সেক্ষেত্রে তোমাদের এগুলো মনে রাখা টাফ। আমি বলব শুধুমাত্র ঝিল্লিবিহীনটা মনে রাখলেই হবে। ঝিল্লিবিহীনটা মনে রাখলে এই ঝিল্লিযুক্তটা আসলেও তোমরা বুঝতে পারবা যে এগুলো ঝিল্লিযুক্ত। কোনগুলো ঝিল্লিবিহীন সেটা আইডেন্টিফাই করতে পারলেই হচ্ছে। তো এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে মামাই সেরা। কেমনে? এখানে যে মামা এই ওয়ার্ডটা আছে, এই পুরোটা হচ্ছে গিয়ে কি কোষ কঙ্কাল, কোষ কঙ্কালের যে ভাগগুলো দেখতে পাচ্ছি সেগুলো। এই যে এখানে মাইক্রো ফিলামেন্টের মা, মাইক্রোটিউবিউলস এর মা এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্টের এটা হচ্ছে মামাই। এরপর সেরার সে হচ্ছে সেন্ট্রিওল এবং রাইবোজোম হচ্ছে গিয়ে কি এই সেরার রা। আশা করি এটা তোমাদের মনে থাকবে এবং এটা ব্যবহার করে তোমরা কি এমসিকিউতে এপ্লাই করতে পারবে যে কোনটি ঝিল্লিবিহীন এবং কোনটি ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত কোনগুলো? কোষ প্রাচীর, সাইটোপ্লাজম নাকি প্লাজমা লেমা? এটা হচ্ছে একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। আশা করি তোমরা এটা সঠিক উত্তর দিতে পারবে। একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্থিতিস্থাপক পর্দা কি? স্থিতিস্থাপক পর্দা হচ্ছে তোমার ধরো কোনো ফোর্স দিয়ে তোমরা কিভাবে বোঝায় ইলাস্টিসিটি। ধরো কোনো কোষ পর্দাকে আমরা যদি ফোর্স দিয়ে এটার আকৃতিটা চেঞ্জ করি, ফোর্সটা যদি সরিয়ে নিই তখন কি এর আকৃতিটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। সেটাই হচ্ছে গিয়ে কি স্থিতিস্থাপক পর্দা। আর কোনো প্রশ্ন? আরেকজন বলছে আপু যে কোন কোন চিত্র আঁকতে হবে, একজন বলছে। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করছে। আমি বলবো সেগুলো আসলে পরে যেগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে, যেমন ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, তারপরে নিউক্লিয়াস, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এছাড়াও আর কি আছে? আরগুলো অত ইম্পর্টেন্ট না, ওগুলো আসার সম্ভাবনা কম। তাও আমি বলবো যে একটু প্র্যাকটিস করে রাখতে, যেহেতু তোমাদের সিলেবাস কমানো হয়েছে, সবগুলো একটু প্র্যাকটিস করবা। কিন্তু মেইনলি হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিয়াসেরটা ভালো করে প্র্যাকটিস করবে। এই কোয়েশ্চেনের আনসারটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আপু, বেশিরভাগই বলতেছে সি, এছাড়াও আহনাব বলছে ডি, শ্রাবণ সি, তারপরে মোহাম্মদ সাব্বির ডি। সি আর ডি এর মধ্যে কনফিউশন, সি বেশি। তাহলে তো সবাই ভালো উত্তর দিতে পারছে। সঠিক উত্তর হচ্ছে সি। কারণ কি? আমি আগেই বলছিলাম কোষ প্রাচীরটা প্রোটোপ্লাজমের অংশ না। কোষ প্রাচীরের পরবর্তী যে স্তরগুলো রয়েছে, যেমন কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই ৩টা সমন্বয়ে কি আমাদের প্রোটোপ্লাজমটা গঠিত। এই সাইটোপ্লাজম গঠিত এবং প্লাজমা লেমা বা কোষ ঝিল্লিটাও কি প্রোটোপ্লাজমের অন্তর্ভুক্ত। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। আচ্ছা, তোমরা সবাই সঠিক উত্তর দিতে পারছো, ভালো লাগতেছে। তার মানে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতেছো। আচ্ছা, নেক্সট যে স্লাইডটা সেটা হচ্ছে গিয়ে আমাদের মাইটোকন্ড্রিয়া নিয়ে। মাইটোকন্ড্রিয়া অনেক
মাইটোকন্ড্রিয়া একটা ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু আমাদের জন্য। কারণ কি? মাইটোকন্ড্রিয়াতে আমরা শক্তি উৎপন্ন করে থাকি। মাইটোকন্ড্রিয়া আম মূলত 1898 সালে বেন্ডা নামকরণ করেন। বাট তোমাদের বইয়ে দেওয়া আছে হচ্ছে আবিষ্কার করেন। যেহেতু তোমাদের বইয়ে আবিষ্কার দেওয়া আছে তো আবিষ্কারটাই লিখবে। কিন্তু মেইন সত্যি কথা হচ্ছে বেন্ডা নামকরণ করেন। কিন্তু আবিষ্কার করেন হচ্ছে গিয়ে অন্য কেউ। যেটা নামটা আমার মনে পড়তেছে না এই মুহূর্তে। আচ্ছা। আম এই মাইটোকন্ড্রিয়াটা হচ্ছে দ্বিস্তরী। আমরা চিত্র দেখে যে বুঝতে পারতেছি। ফার্স্টে মনে হতে পারে এটা একটা স্তর, ভেতরেরটা কোনো স্তর না। কিন্তু ভেতরের যে ভাঁজ করা স্তরটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা স্তর। তো এটা হচ্ছে গিয়ে কি বহিঃস্তর এবং এটা হচ্ছে ভেতরে যে ভাঁজ করা অংশ, এটা হচ্ছে গিয়ে কি অন্তঃস্তর। ভেতরে ঝিল্লিতে ভাঁজ থাকে। ভেতরের ঝিল্লিতে যে ভাঁজটা থাকে সেটাকে আমরা বলি কি ক্রিস্টি। এই ভাঁজ হয়ে আছে, এই ভাঁজটাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে সবৃন্তক কিছু অক্সিজম থাকে। সবৃন্তক বলতে কি বোঝাচ্ছে? এই যে দেখো এখানে ভাঁজ আছে, এই ভাঁজের গায়ে এখানে কিছু দানাদার পদার্থ আছে যেগুলো যদি আমি আরেকটু জুম ইন করি তখন কি দেখব? জুম ইন করে দেখব হচ্ছে এটা ধরো তোমার ক্রিস্টির পর্দা, এখানে হচ্ছে তোমার অক্সিজম। অক্সিজমগুলো কিছু বৃন্তের সাথে আটকানো থাকে এভাবে ক্রিস্টির গায়ে। এজন্য এই অক্সিজমকে বলা হচ্ছে কি আ সবৃন্তক। এই অক্সিজমগুলো হচ্ছে গিয়ে কি এটিপি সংশ্লেষণ কেন্দ্র। এটিপিটা কি? আমাদের শক্তি মুদ্রা। এই এটিপিটা আমরা শ্বসনের ক্ষেত্রে শ্বসন চ্যাপ্টারে আরো বিস্তারিত আলোচনা করব। আম এই এখন এ পর্যন্ত কি বললাম? হ্যাঁ, অক্সিজম থাকে। অক্সিজম হচ্ছে গিয়ে কি? এই সবৃন্তক যে বস্তুগুলো ক্রিস্টির গায়ে লাগানো থাকে সেটা। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এই মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণটা কি দিয়ে গঠিত? বাইরের আবরণটা হচ্ছে মূলত প্রোটিন আর লিপিড থাকে। প্রোটিন আর লিপিড থাকে। সেই সাথে কিছু পরিমাণ আরএনএও থাকে। কিন্তু মেইনলি হচ্ছে প্রোটিন আর লিপিড নিয়ে গঠিত। সেহেতু আমরা বলতে পারি কি এটা লিপোপ্রোটিন দিয়ে গঠিত। আর কোষের বিভিন্নতার সাথে সাথে তোমার মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও চেঞ্জ হয়। কোনো কোষে হয়তো মেইনলি সাধারণত থাকে কয়টা? ২০০ থেকে ৪০০টার মতো থাকতে পারে মাইটোকন্ড্রিয়া। কিন্তু যেগুলোর কাজ বেশি, যেগুলোতে শক্তি বেশি উৎপন্ন করতে হয় যেসব কোষগুলোতে, যেমন যকৃৎ কোষ। যকৃৎ কোষে আচ্ছা আমি লিখি এখানে নরমালি থাকে কয়টা? ২০০ থেকে ৪০০টা থাকে। কিন্তু যকৃৎ কোষে লিভার সেলে থাকে হচ্ছে গিয়ে কি ১,০০০ থেকে ২,০০০টা। এখানে বেশি থাকার কারণ কি? কারণ যকৃতে অনেক ধরনের ক্রিয়া-বিক্রিয়া ঘটে। ওই ক্রিয়া-বিক্রিয়া সম্পন্ন করার জন্য অনেক শক্তির প্রয়োজন। তো এই অনেক শক্তিটা আমরা কোথা থেকে পাবো? এই এক্সট্রা যে মাইটোকন্ড্রিয়া আছে, এই মাইটোকন্ড্রিয়া থেকে পাবো। এজন্যই কি লিভার সেলে বেশি পরিমাণ মাইটোকন্ড্রিয়া থাকে। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার এইখানে যে দানাদার বস্তু দেখতে পারতেছো, এগুলো হচ্ছে গিয়ে কি রাইবোজোম। রাইবোজোম থাকে এবং এই রাইবোজোমগুলো তো আর এখানে এমনিতে ভাসতেছে না। নিশ্চয়ই কিছু জেলি জাতীয় পদার্থ থাকে বা তরল কিছু থাকে যেটা হচ্ছে গিয়ে কি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বাংলা হচ্ছে গিয়ে মাতৃকা। মাতৃকার আরো একটা বাংলা অর্থ আছে, প্রতিশব্দ আছে যেটা হচ্ছে ধাত্র বলে। ম্যাট্রিক্সটা আসলে কি? ম্যাট্রিক্সটা হচ্ছে জেলির মতো পদার্থ যেটা কি অন্যান্য যে অংশগুলো আছে যেমন রাইবোজোম আছে, এরপরে এখানে বৃত্তাকার ডিএনএও আছে। এগুলো কি ধারণ করে রাখে। যেহেতু ধারণ করে রাখে এজন্য এটাকে ধাত্র বলা হয়। এবং এখানে যে অক্সিজোমগুলো দেখিয়েছি, অক্সিজোমের ভেতরে বিভিন্ন রকম এনজাইম, কোএনজাইম ইত্যাদি থাকে। এই এনজাইম, কোএনজাইমগুলো কি আমাদের শ্বসন প্রক্রিয়ায় কাজে লাগে। আমাদের শ্বসন প্রক্রিয়ার কয়টা ধাপ? আমরা জানি শ্বসন প্রক্রিয়ার টোটাল ৪ টা ধাপ। কি, কি? সেগুলো হচ্ছে আ কি, কি বলে ১ম টাকে জানি? অ্যা ভুলে গেছি। তোমরা কেউ কি বলতে পারবে ১ম ধাপটা কি?
হ্যাঁ, গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটা হচ্ছে গিয়ে কি গ্লাইকোলাইসিস, এরপরের ধাপটা হচ্ছে গিয়ে কি অ্যাসিটাইল CoA সৃষ্টি, থার্ড ধাপটা হচ্ছে ক্রেবস চক্র এবং ফাইনালটা হচ্ছে গিয়ে কি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। গ্লাইকোলাইসিস আর অ্যাসিটাইল CoA এই দুইটা ধাপ কিন্তু মূলত সাইটোপ্লাজমে ঘটে। সাইটোপ্লাজমে ঘটে, কিন্তু বাকি পরবর্তী যে দুইটা ধাপ ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র আছে, এই দুইটা ধাপ ঘটে কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। তোমার শ্বসনে সর্বমোট ৩৮ এটিপি উৎপন্ন হয়। ৩৮ এটিপি উৎপন্ন হয়, যার মধ্যে ক্রেবস চক্রে প্রায় ২৪ এটিপির মতো উৎপন্ন হয়। তো ৩৮টার মধ্যে ২৪টাই হচ্ছে এই ক্রেবস চক্রে ঘটে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় ঘটে। সেজন্য আমরা কি বলে থাকি? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলে থাকি। তো তোমাদের ধরো অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে মাইটোকন্ড্রিয়াকে কেন শক্তির ঘর বা পাওয়ার হাউস বলা হয়? আশা করি তোমরা এটার আনসার করতে পারবে। বলবা যে কি শ্বসনের ধাপগুলোর খুবই গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবস চক্র এবং ইলেকট্রন প্রবাহ তন্ত্র এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। এজন্য কি মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। আচ্ছা, এখানে মাইটোকন্ড্রিয়ার কাজ দেওয়া আছে। মেইন ২টা কাজ হচ্ছে কি শক্তি উৎপাদন, যেটা শ্বসনে হয়ে থাকে। যেহেতু শক্তি উৎপাদন করে সেহেতু এটা কি শ্বসনে সাহায্য করে। এ তোমাদের বইয়ে মেইনলি এই দুটো আছে। তোমরা যদি আরো বেশি জানতে চাও তোমরা আম ইন্টারের বইটাও একটু দেখতে পারো। তাহলে আরো বেশি লিখতে পারবে। আচ্ছা, এখানে দেওয়া আছে গিয়ে কি সুকেন্দ্রিক হলো মাইটোকন্ড্রিয়ার নেই। আমরা জানি কি মাইটোকন্ড্রিয়াটা শুধুমাত্র সুকেন্দ্রিক কোষে থাকে, প্রাককেন্দ্রিক কোষে থাকে না। প্রাককেন্দ্রিক বলতে কি আদি কোষ। আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। মাইটোকন্ড্রিয়া কেন? কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুই থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। তো সুকেন্দ্রিক হলেও কোনো কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না। সেই কোষগুলো হচ্ছে গিয়ে কি ট্রাইকোমোনাস এবং মনোসেরেমোনোডিস নামক এখানে একটু স্পেলিং এ ভুল আছে, ইত্যাদিতে থাকে। এগুলো হচ্ছে গিয়ে কি প্রোটোজোয়া পর্বের কিছু প্রাণী। হ্যাঁ, এগুলোতে কি মাইটোকন্ড্রিয়া নেই, যদিও এগুলা সুকেন্দ্রিক। তো এখানে প্রশ্নটা আমি দিয়ে দিয়েছি যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়। আশা করি তোমরা এটার আনসার করতে পারবে। নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডে আছে গিয়ে কি প্লাস্টিড। প্লাস্টিড এর প্রকারভেদ দেওয়া আছে। প্লাস্টিডটা হচ্ছে উদ্ভিদ দেহের জন্য কেন, প্রাণী দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটা প্রাণী দেহে থাকে না। উদ্ভিদ দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু এবং এটা হচ্ছে গিয়ে কি সবচেয়ে বড় অঙ্গাণু। আমাদের কোষে যতগুলো অঙ্গাণু রয়েছে এই প্লাস্টিডটা হচ্ছে সবচেয়ে বড় অঙ্গাণু। এটা প্রকারভেদ কি ৩ ভাগে ভাগ করা হয়েছে: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। এই প্লাস্টিড সবুজ প্লাস্টিডটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন হচ্ছে গিয়ে বিজ্ঞানী শিম্পার এই সবুজ প্লাস্টিডটা সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন। এটা যেহেতু এখন এটাকে ৩ ভাগে ভাগ করা হয়: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। আমরা এখন ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জানবো। হ্যাঁ, ক্লোরোপ্লাস্টে কি থাকে? ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণকণিকাযুক্ত। কারণ কি? কারণ এতে হচ্ছে গিয়ে কি ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের বর্ণ হচ্ছে গিয়ে সবুজ, এ কারণে এটাকে বলা হয় কি ক্লোরোপ্লাস্ট এবং এজন্য এটা কি সবুজ বর্ণকণিকাযুক্ত। সূর্যালোক আচ্ছা, আমি এটার গঠনে চলে যাই। এটার চিত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এটার গ নাম্বারেও আসতে পারে যে ক্লোরোপ্লাস্টের গঠন চিত্রসহ বর্ণনা করো, এবং ঘতেও আসতে পারে যে এটা না থাকলে আমাদের প্রকৃতির উপর কিরূপ প্রভাব পড়তো বা এটা প্রয়োজনীয়তাটা কি, এরকম টাইপসের কিছু কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি গিয়ে কি ক্লোরোপ্লাস্টটা দ্বিস্তরী। একটা হচ্ছে গিয়ে কি বহিস্তর এবং ভেতরটা হচ্ছে গিয়ে কি অন্তঃস্তর, ২ স্তরী। এর মাঝখানে কিছু চাকতির মতো দেখতে পাচ্ছি। এই যে এখানে যে আমরা চাকতির মতো একটার পর একটা দেখতে পাচ্ছি, এই পুরো একটা অংশটাকে বলা হয় গিয়ে কি গ্রানা। এই যে পুরো অংশটাকে বলা হয় গ্রানাম এবং এর মধ্যে যে একটা সিঙ্গেল চাকতি একটার পর একটা রাখা হয়েছে, এই সিঙ্গেল চাকতিটাকে বলা হয় গ্রানাম ডিস্ক বা গ্রানাম চাকতি। এর আরেকটা নাম হচ্ছে থাইলাকয়েড। থাইলাকয়েড থাকে। আচ্ছা, থাইলাকয়েড গুলো একত্রে মিলিত হয়ে গ্রানাম তৈরি করে।
এরপরে এখানে আছে গিয়ে কি ২ টা গ্রানাম সংযুক্তকারী একটা অংশ দেখতে পাচ্ছি। এই যে এখানে, আবার এখানেও দেখতে পাচ্ছি ২ টা গ্রানামকে সংযুক্ত করতেছে। এই দুটো গ্রানাম সংযোগকারী অংশটাকে বলা হয় গ্রানাম ল্যামেলি। হ্যাঁ, ল্যামেলিটা হচ্ছে বহুবচনে। যদি এটাকে একবচনে বলতে চাই তাহলে হচ্ছে গিয়ে কি গ্রানাম ল্যামেলাম। আর আরেকটা জিনিস আমরা খেয়াল করছি, এখানে গ্রানাম আছে, কিন্তু এই গ্রানামের যে ল্যামেলিটা স্ট্রোমার সাথে যুক্ত। যেটা স্ট্রোমার সাথে যুক্ত সেটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। আচ্ছা, স্ট্রোমা জিনিসটা একটু আগে বুঝাই। স্ট্রোমা হচ্ছে গিয়ে কি মূলত আমাদের আম ম্যাট্রিক্সের মতোই। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সটাই হচ্ছে গিয়ে কি স্ট্রোমা। হ্যাঁ? এখানে যে ধাত্রটা রয়েছে ওটাকে আমরা বলি স্ট্রোমা। আর এই আ গ্রানামগুলো গ্রানামগুলো ল্যামেলিটা স্ট্রোমার সাথে যুক্ত হওয়াতে এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। এখানে একটা পয়েন্ট দেওয়া আছে কি সূর্যালোক আবদ্ধ করে গ্রানাম। সূর্যের আলোকে গ্রহণ করে এই গ্রানামগুলো। এরপরে সেই সূর্যের আলোকে ইউজ করে কি স্ট্রোমা। স্ট্রোমাতে কি থাকে? এনজাইম থাকে। এনজাইমের বাংলা হচ্ছে উৎসেচক। এই এনজাইমগুলো সূর্যের আলোকে ব্যবহার করে বাতাসের থেকে কার্বন ডাই অক্সাইডের সহায়তায় এবং পানির সহায়তায় কি উৎপন্ন করে? গ্লুকোজ এবং অক্সিজেন উৎপন্ন করে। হ্যাঁ? এটাই হচ্ছে গিয়ে কি ক্লোরোপ্লাস্টের খাদ্য উৎপাদন পদ্ধতি। যেহেতু এখানে খাদ্য উৎপাদন হচ্ছে সেহেতু এটাকে কি বলা হয়? কোষের রান্নাঘর বলা হয়। তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে যে ক্লোরোপ্লাস্টকে কেন কোষের রান্নাঘর বলা হয়? কারণ কি? এখানে গ্রানাম আছে, গ্রানামটা সূর্যালোক আবদ্ধ করে সেটা স্ট্রোমাতে নিয়ে যেয়ে স্ট্রোমাতে বিভিন্ন উৎসেচক থাকে। সেই উৎসেচকের সহায়তায় এই উম এবং কার্বন ডাই অক্সাইডের সহায়তায় কি গ্লুকোজ উৎপন্ন করে। সেহেতু এটাকে বলা হয় কি? কোষের রান্নাঘর। আচ্ছা, কোষের মধ্যে সাধারণত কোনো একটা কোষে ১০ টার বেশি ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। ১০ টার বেশি ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। আর ক্লোরোপ্লাস্ট জিনিসটা মূলত তৈরি হয়, এটাও লিপিড আর প্রোটিন নিয়েই তৈরি। এছাড়াও কি থাকে? লিপিড থাকে, প্রোটিন থাকে এবং কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলটা কি একটা রঞ্জক পদার্থ। হ্যাঁ? এছাড়াও কি থাকে? ক্লোরোফিলের পাশাপাশি ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে। এই ক্যারোটিনয়েডটা কি? ক্যারোটিনয়েডটাও একটা বর্ণযুক্ত আ রঞ্জক, যেটার বর্ণ হচ্ছে গিয়ে কি কমলা বর্ণের। হ্যাঁ? ক্যারোটিনয়েডও থাকে। আমরা কোনো একটা জিনিস আ কা আ ধরো আমরা সবুজ কালার দেখছি। সবুজ কালার দেখার কারণ কি? কারণ হচ্ছে আলো যখন ওই বস্তুটার উপর পড়ে তখন সবুজ ছাড়া বাকি অংশগুলোকে শোষণ করে নেয়। সবুজটা যেহেতু সে শোষণ করতে পারতেছে না, সেটা প্রতিফলিত হয়ে আমাদের রেটিনায় যায়। যার ফলে কি আমরা বস্তুটাকে সবুজ দেখতে পারি। তো এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কি পাতা সবুজ দেখায় কেন? পাতা সবুজ দেখায় কারণ হচ্ছে এতে থাকে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে সবুজ। যেহেতু এটাতে ক্লোরোফিল থাকে, এজন্য কি মূলত পাতা সবুজ দেখায়। ক্যারোটিনয়েডের বর্ণ বলা হয়েছে। এরপর হচ্ছে ধরো তোমরা ক্লোরোপ্লাস্টকে অন্ধকার ঘরে রেখে দিলা। ক্লোরোপ্লাস্টকে যদি অন্ধকার ঘরে রেখে দাও, কিছুদিন পর সেটা কিন্তু বর্ণহীন হয়ে যাবে। আর প্লাস্টিডের আ বর্ণহীন প্লাস্টিককে কি বলা হয়? লিউকোপ্লাস্ট বলা হয়। তার মানে কি ক্লোরোপ্লাস্টটাও কিন্তু একসময় লিউকোপ্লাস্টে পরিণত হইতে পারে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে গিয়ে কি ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড। স আ সবুজ ব্যতীত অন্য বর্ণের প্লাস্টিড। সবুজ ছাড়া অন্য বর্ণের হতে পারে, যেমন লাল, নীল, হলুদ ইত্যাদি হতে পারে। আ ক্রোমোপ্লাস্টটা হচ্ছে আ সাধারণত পরাগায়নে সহায়তা করে। যখন কোনো কীটপতঙ্গগুলো উম বর্ণের প্রতি আকৃষ্ট হয়ে ওই ফুলের দিকে এগিয়ে যায় এবং ফলে কি পরাগায়ন ঘটে। পরাগায়নের ফলে নিষেক ঘটে এবং নিষেক থেকে কি ফলের উৎপন্ন হয়। এই ক্ষেত্রে ক্রোমোপ্লাস্টটা অনেক আ কাজে লাগে। ক্রোমোপ্লাস্টের মধ্যে কি রঞ্জক থাকে? জেন্থোফিল থাকে, ক্যারোটিন থাকে এবং ফাইকোএরিথ্রিন থাকে, ফাইকোসায়ানিনও থাকে। এগুলোর বর্ণ কি? জেন্থোফিলের বর্ণ হচ্ছে গিয়ে হলুদ। ক্যারোটিনটা বিটা ক্যারোটিন নামক একটা অংশ থাকে হচ্ছে গিয়ে কি গাজরে। গাজরের বর্ণটা হচ্ছে গিয়ে কমলা, তাই ক্যারোটিনের বর্ণ হচ্ছে গিয়ে কমলা। এভাবে মনে রাখা যায় যেহেতু
গাজরের বিটা ক্যারোটিন আছে, সেহেতু ক্যারোটিনের বর্ণ কমলা। এরপর আছে ফাইকোএরিথ্রিন। ফাইকোএরিথ্রিন, এখানে এরিথ্রিন একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। আমরা এরিথ্রোসাইট ওয়ার্ড একটা জানি, এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট কাকে বলে? রেড ব্লাড সেলকে বলে, বা লোহিত রক্তকণিকাকে এরিথ্রোসাইট বলে। ওইটার বর্ণ কি? ওইটার বর্ণ হচ্ছে লাল। সেহেতু কি বলতে পারি? ফাইকোএরিথ্রিনের বর্ণ লাল। এরপর ফাইকোসায়ানিনের বর্ণ হচ্ছে নীল। এটা মনে রাখার টেকনিক হচ্ছে লাস্টে নিন আছে, যেহেতু এটার বর্ণ হচ্ছে নীল। এখন এগুলোর বর্ণগুলো কোনটা কি কালার সেটা তোমাদের বইয়ে দেওয়া নাই। বাট তোমরা যদি সেটা তোমাদের সিকিউতে আসে কোনোভাবে, তোমরা যদি সেটা প্রয়োগ করো, সেক্ষেত্রে টিচাররা বুঝবে তোমরা আরো বেশি ভালোভাবে এটা স্টাডি করছো, এজন্য তোমরা এটা জানো ইনফরমেশনগুলো। তো সেক্ষেত্রে ভালো নাম্বার পাওয়া যেতে পারে। এখানে ক্রোমোপ্লাস্ট একটা চিত্র দেওয়া আছে, যদিও তোমাদের চিত্রটা আসার সম্ভাবনা একদমই নাই, তাও দেওয়া আছে। তো এই ক্ষেত্রে অনুধাবনমূলক প্রশ্ন কি হতে পারে? ফুল ও ফল রঙিন হয় কেন? ফুল ও ফল রঙিন হয় কারণ এগুলোতে কি সবুজ ব্যতীত অন্য বর্ণের প্লাস্টিড আছে। সেগুলো কি কি? জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন ইত্যাদি রঞ্জকযুক্ত প্লাস্টিড রয়েছে, যার কারণে কি ফুল ও ফল রঙিন হয়। আর ক্রোমোপ্লাস্ট কেন প্রয়োজন হয়? ওই যে বললাম, পতঙ্গকে আকৃষ্ট করতে সাহায্য করে, পরাগায়নে সহায়তা করে। এজন্য কি ক্রোমোপ্লাস্ট অনেক ইম্পর্টেন্ট। এরপরে নেক্সট স্লাইডে চলে যাই। লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে গিয়ে বর্ণহীন, যেটাতে কোনো রঞ্জক থাকে না, রঞ্জকবিহীন প্লাস্টিডকে বলা হয় লিউকোপ্লাস্ট। এটার কাজ হচ্ছে মূলত খাদ্য সঞ্চয় করা। খাদ্য সঞ্চয় করা, এরা বিভিন্ন রকমের খাদ্য সঞ্চয় করে। শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করতে পারে, আমিষ জাতীয় খাদ্য সঞ্চয় করতে পারে, এবং স্নেহ জাতীয় খাদ্য সঞ্চয় করতে পারে। এদের জন্য আবার আলাদা ভাগ রয়েছে। ভাগগুলো আমি বলে দিচ্ছি। ভাগগুলো হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট আছে, অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টটা কি করে? শর্করাকে সঞ্চয় করে রাখে, শর্করা বা শ্বেতসারকে সঞ্চয় করে। এরপর আরেকটা ভাগ হচ্ছে গিয়ে কি অ্যালিউরোপ্লাস্ট, যেটাকে প্রোটিনোপ্লাস্টও বলে। অ্যালিউরোপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারতেছি কি এটা হচ্ছে প্রোটিন সঞ্চয় করে, প্রোটিন সঞ্চয় করে। এরপরে 3 নাম্বারটা হচ্ছে গিয়ে কি ইলায়োপ্লাস্ট। ইলায়োপ্লাস্ট এটা কি করে? স্নেহ জাতীয় পদার্থ সঞ্চয় করে থাকে। এখন প্রশ্ন হতে পারে যে লিউকোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? লিউকোপ্লাস্ট মূলত পাওয়া যায় হচ্ছে যেগুলোতে আলো সরাসরি পায় না। উদ্ভিদের যে অংশগুলো সরাসরি আলো পায় না, ওই অংশগুলোতে লিউকোপ্লাস্ট থাকে। আচ্ছা, সরি। ইলায়োপ্লাস্ট হচ্ছে স্নেহ সঞ্চয় করে। এখন কথা হতে পারে হচ্ছে লিউকোপ্লাস্ট কোথায় কোথায় থাকে? লিউকোপ্লাস্ট মূলত থাকে যেসব অংশে তোমার আলো যেতে পারে না। সেসব অংশগুলো কি? সেসব অংশগুলো হচ্ছে মূল, ভ্রূণ, তারপরে আছে জনন কোষ আছে। জনন কোষেও আলো প্রবেশ করতে পারে না। এবং আছে গিয়ে কি ভূনিম্নস্থ কাণ্ড। এসব অংশগুলোতে যেহেতু আলো প্রবেশ করতে পারে না, সেহেতু সেখানে কি লিউকোপ্লাস্ট বেশি থাকে। আলোর সংস্পর্শে কি লিউকোপ্লাস্টে কি ঘটে? আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট কিন্তু ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। তোমাদের এটা অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট কি ঘটে? আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্টটা ক্রমাগত ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, বা অর্থাৎ বর্ণযুক্ত প্লাস্টিডে পরিণত হয়। আর রূপান্তরিত প্লাস্টিড বলতে কি বুঝো? রূপান্তরিত প্লাস্টিড হচ্ছে গিয়ে কি এই যে তোমার লিউকোপ্লাস্টটা ক্লোরোপ্লাস্টে পরিণত হচ্ছে, ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হচ্ছে আলোর সংস্পর্শে বা আলোর অভাবে। এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে কি রূপান্তরিত প্লাস্টিড। একটু পর্যন্ত কারো সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আপু, আপনার একটু কমেন্ট চেক করি। আচ্ছা আপু, একটা কোশ্চেন ছিল, স্ট্রোমা ল্যামেলাম এবং গ্রানাম ল্যামেলামের পার্থক্যটা কি? ও হ্যাঁ, স্ট্রোমা ল্যামেলাম এবং গ্রানাম ল্যামেলাম।
হ্যাঁ, দেখো এখানে ধরো এটা একটা গ্রানাম এবং এটা একটা গ্রানাম। এই গ্রানাম দুটা একটা ল্যামেলামের সাথে যুক্ত আছে। যেহেতু দুটো গ্রানাম যুক্ত আছে সেহেতু এটাকে বলা হচ্ছে গিয়ে কি গ্রানাম ল্যামেলাম। এখানে দেখো এইটা যদি চিন্তা করি, এই গ্রানামটার এই ল্যামেলামটা কিন্তু ডিরেক্টলি স্ট্রোমার সাথে যুক্ত। সেহেতু এটাকে কি বলা হয়? স্ট্রোমা ল্যামেলাম। আশা করি বুঝতে পারছে। জি আপু, সমস্যা নেই। আচ্ছা। এরপরের যে টপিকটা সেটা হচ্ছে গিয়ে কি গোলজি বস্তু। গোলজি বস্তুটা হচ্ছে আ উদ্ভিদ কোষ, প্রাণী কোষ দুটাতেই থাকে। এটা হচ্ছে সিস্টার্নি এবং কয়েক প্রকার ভেসিকল নিয়ে গঠিত। সিস্টার্নি হচ্ছে এখানে যে চৌবাচ্চার মতো কিছু অংশ দেখতে পাচ্ছি লম্বা, এগুলো সমান্তরালে বেষ্টিত হয়। সমান্তরালে বেষ্টিত হয়ে এই গোলজি বস্তুটা গঠন করে। গোলজি বস্তুর সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি যে প্রকৃত কোষে থাকে অবশ্যই। এটা তো আর আদি কোষে থাকে না। প্রকৃত কোষে কি থাকে? নিউক্লিয়াসের সন্নিকটে থাকে। নিউক্লিয়াসের নিকটে এবং এটা হচ্ছে গিয়ে কি একক পর্দা বিশিষ্ট। একক পর্দা বিশিষ্ট। এই যে চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো দেখা যাচ্ছে, চ্যাপ্টা থলির যে অংশ দেখা যায় সেটা হচ্ছে গিয়ে কি গোলজি বস্তু। তো আমরা এটা সংজ্ঞা যদি দিতে চাই তাহলে বলবো কি প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের নিকটে একক পর্দা বিশিষ্ট চ্যাপ্টা থলির মতো অঙ্গাণুকে বলা হয় গোলজি বস্তু। গোলজি বস্তুর কি সিস্টার্নি এবং কয়েক প্রকার ভেসিকল নিয়ে গঠিত। ভেসিকলগুলো ক্ষুদ্র বৃহৎ দুই ধরনের হতে পারে। এখানে সিস্টার্নি হচ্ছে গিয়ে চৌবাচ্চার মতো এই অংশগুলো এবং ভেসিকল হচ্ছে গিয়ে কি ফোস্কার মতো যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলো। আর এগুলোর কাজ হচ্ছে উৎসেচকে পানির বিয়োজন করে। উৎসেচক মানে এনজাইম। এনজাইমে এটা পানির বিয়োজন ঘটায়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসরণ করে, যেমন এনজাইম, হরমোন, মিউকাস ইত্যাদি নিঃসরণ করে থাকে। এরপর হরমোন নিঃসরণ করে এটা বলছি এখানে। বিপাকীয় কার্য বিভিন্ন কোষের মধ্যে অনেক বিপাকীয় কার্য হয়ে থাকে, সেগুলো ঘটায় এবং প্রোটিন সঞ্চয় করে। প্রোটিন সঞ্চয় করে এগুলোই হচ্ছে মূলত এটার কাজ। এটার হচ্ছে এই ৫ টা কাজ মনে রাখলেই হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে কি সিস্টার্নি ভেসিকল বলতে কি বুঝো? গোলজি বস্তুর সম্পর্কে সম্পর্কে ছোট করে লিখতে বলতে পারে, সেটা লিখে দেবে পরীক্ষায় হলে। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে ২ ধরনের হতে পারে। একটা হচ্ছে মসৃণ এবং আরেকটা হচ্ছে অমসৃণ। হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ২ ধরনের। একটা হচ্ছে মসৃণ এবং আরেকটা হচ্ছে অমসৃণ। মসৃণ কোনগুলা? মসৃণ হচ্ছে যেগুলোতে কোনো রাইবোজোম থাকে না। হ্যাঁ, রাইবোজোম না থাকার কারণে ওগুলো মসৃণ থাকে। আর অমসৃণ কোনগুলো? যেগুলোতে রাইবোজোম থাকে। হ্যাঁ, ধরো এটা একটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই রেটিকুলামের গায়ে যদি এরকম দানার মতো রাইবোজোমগুলো থাকে তখন কি এটা অমসৃণ হয়ে যায়। আর যদি কোনো রাইবোজোম না থাকে এটা কি মসৃণ হয়। সেটাই বুঝাতে চাচ্ছি। আর কাজ হচ্ছে গিয়ে কি প্রোটিন সংশ্লেষণ করা। যেহেতু আম অমসৃণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোমটা যুক্ত থাকে, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। যেহেতু আ অমসৃণটার সাথে রাইবোজোম থাকে সেহেতু সেটার কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। অমসৃণের যেটা অমসৃণ আছে যেটা মসৃণ আছে সরি আচ্ছা হ্যাঁ, কোষে উৎপাদিত বস্তুর প্রবাহ পথ। প্রবাহ পথ বলতে কি বোঝাচ্ছে? ধরো কোনো কোষের ভেতর কোনো কিছু প্রবেশ করতে চাচ্ছে। হ্যাঁ? সেটা ধরো অভিস্রবণ প্রক্রিয়ায় হতে পারে, শোষণ প্রক্রিয়ায় হতে পারে বা ব্যাপন প্রক্রিয়ায় হতে পারে। সেক্ষেত্রে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি প্রবাহ পথ হিসেবে কাজ করে। আর মাইটোকন্ড্রিয়া আর কোষগহ্বর সৃষ্টিতে আ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আরো ২ টো কাজ আছে, সেগুলো হচ্ছে হরমোন নিঃসরণ হরমোন নিঃসরণ করে এবং আরো একটা কাজ হচ্ছে ফ্যাট বা চর্বি সংশ্লেষণ করে। আশা করি এটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই। কোষ গহ্বর
এরপরের টপিকটা হচ্ছে কোষ গহ্বর। কোষ গহ্বরটা হচ্ছে মেইনলি উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকলেও খুবই ছোট সাইজের থাকে। এখানে এটার ইংলিশ যদি করি, এটার ইংলিশ হচ্ছে সেল ভ্যাকিউল। হ্যাঁ, ভ্যাকিউল শব্দের অর্থটা হচ্ছে খালি। এই কোষের এই খালি অংশটাই হচ্ছে গিয়ে কি মূলত কোষ গহ্বর। চিত্র থেকে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে গিয়ে আমাদের কোষ গহ্বর। কোষের ফাঁকা স্থানটাকে মূলত কোষ গহ্বর বলে। এর প্রধান কাজ হচ্ছে কোষ রস ধারণ করা। এখন প্রশ্ন হতে পারে যে কোষ রসটা কি? কোষ রস হচ্ছে পানি, বিভিন্ন রকম খনিজ লবণ ইত্যাদির একটা মিশ্রণ। হ্যাঁ? পানি এবং খনিজ লবণ এছাড়াও বিভিন্ন রকমের অজৈব অ্যাসিডও থাকতে পারে। এগুলোর সংমিশ্রণের একটা দ্রবণের মতো। এই দ্রবণটা একটা পর্দা দিয়ে আবৃত থাকে। এই কোষ গহ্বরের যে আবরণটা, এই আবরণটাকে কি বলে জানো? এই আবরণটাকে বলা হয় টোনোপ্লাস্ট। যদিও এই পয়েন্টটা তোমাদের বইয়ে নাই, তাও একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। এই কোষ রসটাই থাকে মেইনলি এর টোনোপ্লাস্টের ভেতরে। টোনোপ্লাস্টটা এই কোষ রসটাকে আবৃত করে রাখে। আশা করি একটু পর্যন্ত বুঝতে পারছো। আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। নেক্সট স্লাইড হচ্ছে লাইসোজোম। লাইসোজোম হচ্ছে যদি ওয়ার্ডটাকে আমরা একটু ভাঙি, তো এখানে পাবো হচ্ছে গিয়ে কি লাইসিস এবং সোম। লাইসিস শব্দের অর্থটা কি? লাইসিস শব্দের অর্থ হচ্ছে পরিপাক বা ডাইজেশন। হ্যাঁ, আর সোম শব্দের অর্থ কি? সোম শব্দের অর্থ হচ্ছে দেহ, যেটা আমরা আগে বলছি। তো এটার মানে কি? এটা হচ্ছে নিজের দেহকে পরিপাক করতে পারে বা দেহের মধ্যে ধরো কোনো বাইরে থেকে আগত কোনো জীবাণু আসলো সেটাকেও কি পরিপাক করতে সক্ষম। এখানে কি বিভিন্ন উৎসেচক জমা থাকে। এই এনজাইমগুলো কি করে? এই এনজাইমগুলো কি পরিপাকে সহায়তা করে। ধরো এটা একটা লাইসোজোম। এই লাইসোসোমের ভিতর অনেকগুলো উৎসেচক আছে। এই উৎসেচকগুলো কোষে পরিপাকে সহায়তা করে। কিন্তু পরিপাকে সহায়তা করার পরও এর বাইরে লাইসোসোমের বাইরে কিন্তু অন্যান্য কোষ অঙ্গাণুগুলো আছে, যেমন মাইটোকন্ড্রিয়া আছে, সাইটোপ্লাজম আছে ইত্যাদি আছে। কিন্তু ওগুলোকে কিন্তু পরিপাক করে না। যদি পরিপাক না করার কারণ কি? কারণ হচ্ছে এটা কি একটা পর্দা দিয়ে বেষ্টিত থাকে। হুম? এই পর্দার কারণে এই এনজাইমগুলো কি কোষকে হজম করতে পারে না। কিন্তু যখন তোমার কোষে অক্সিজেনের অভাব হয়, অক্সিজেনের অভাব হলে এই কোষের যে প্রাচীরটা ঝিল্লিটা, লাইসোসোমের ঝিল্লি, লাইসোসোমের ঝিল্লিটা নষ্ট হয়ে যায়। ফলে এনজাইমগুলো কোষের মধ্যে কি ছড়িয়ে যায়। এনজাইমগুলো যখন কোষে ছড়িয়ে যায় তখন কোষের অন্যান্য অঙ্গাণুগুলো কি নষ্ট হতে থাকে এবং নষ্ট হতে হতে কি কোষটা একসময় মৃত কোষে পরিণত হয়। এই এনজাইমগুলো মূলত দেওয়া হয়েছে জীবাণুকে হজম করার জন্য। কিন্তু অনেক সময় অক্সিজেনের অভাবে আমাদের এই ঝিল্লিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে ভেতরের এনজাইমগুলো মুক্ত হয়ে যায়। মুক্ত হয়ে পুরো সাইটোপ্লাজমে ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার ফলে কি হয়? অন্যান্য অঙ্গাণুগুলো নষ্ট হয়ে যায়। যার ফলে কি কোষটা মারা যায়। এই একক পর্দা বিশিষ্ট আ যে অঙ্গাণুটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন এনজাইমে পূর্ণ এবং দেখতে হচ্ছে গোলাকার হয় এবং ক্ষুদ্র থলির মতো। এইটা হচ্ছে মূলত জীবাণু হজমে সহায়তা করে। জীবাণু হজম করে কোন প্রক্রিয়ায়? মূলত ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। আর অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দিতে পারে। কিভাবে নষ্ট করতে পারে সেটা তো আমি বললামই। আ এক্ষেত্রে অনেক সময় লাইসোজোমকে কি বলা হয়? কোষের পাকস্থলী বলা হয়। কোষের পাকস্থলী বলা হয়। কারণ কি? কারণ হচ্ছে এটা কোষকে অনেক সময় কি পুরোপুরি ডাইজেস্ট করে ফেলে। যার কারণে এটাকে বলা হয় কি কোষের পাকস্থলী। ডাইজেস্ট করার প্রক্রিয়াটা তো বললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও আরেকটা প্রশ্ন আসতে পারে কি জীবাণু ভক্ষণকারী আচ্ছা না, কোষের আত্মঘাতী থলিকা বলতে কি বোঝায়? আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। এটা হচ্ছে গিয়ে কি আত্মঘাতী থলিকা যখন কি অক্সিজেনের অভাব হয় তখন এটা নিজেকে নিজেই গ্রাস করতে থাকে। এজন্য কি এটাকে আত্মঘাতী থলিকা বলা হয়। তোমাদের এমসিকিউতে আসতে পারে যে কোনটি আত্মঘাতী থলিকা, সেক্ষেত্রে আনসার হবে কি লাইসোজোম। আর জীবাণু ভক্ষণকারী অঙ্গাণু হচ্ছে গিয়ে কি লাইসোজোম। এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?
আচ্ছা আপু, একটু কমেন্টে যাই। একজন বলছে আপু, রূপান্তরিত প্লাস্টিড কি? রূপান্তরিত প্লাস্টিড হচ্ছে এই যে, ধরো আমি ক্লোরোপ্লাস্টটা আলোর থেকে দূরে রাখলাম। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট হচ্ছে নরমালি হচ্ছে সবুজ বর্ণের। কিন্তু এটাকে যদি আমরা আলোর থেকে দূরে রাখি বা অন্ধকার কোনো একটা কক্ষে রেখে দিই, কিছুদিন পর সেটা লিউকোপ্লাস্টে পরিণত হয়। তো এটা একটা রূপান্তর না? ক্লোরোপ্লাস্ট থেকে লিউকোপ্লাস্ট। সেটা হচ্ছে একটা রূপান্তরিত প্লাস্টিড। এছাড়াও লিউকোপ্লাস্টকে যদি আমরা আলোর সংস্পর্শে আনি, সেক্ষেত্রে সেটা আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। সেটাও কি এক ধরনের রূপান্তরিত প্লাস্টিড। জি আপু, আমরা পরের টপিকে যেতে পারি। আচ্ছা, পরের টপিক। আচ্ছা, আমি আজকে এই প্রশ্নটা দিয়ে শেষ করব। প্রশ্নটা হচ্ছে, ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? এখানে ৪ টা অপশন আছে। লাইসোজোম, রাইবোজোম, কোষ গহ্বর এবং গোলজি বস্তু। এটার সঠিক উত্তরটা কি হবে সেটা দেখি কে বলতে পারে। ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটি? আচ্ছা আপু, আনান বলতেছে বি, নির্মল বি, পরে মরিয়ম বি, সুমন বলতেছে রাইবোজোম, মেহেরিন বলতেছে বি। আচ্ছা, তার জি মানে আপু, সবাই বেশিরভাগই বি। সঠিক উত্তর। সঠিক উত্তর দিয়েছে সবাই। রাইবোজোম হচ্ছে কারেক্ট আনসার। আমি তোমাদেরকে একটা নেমোনিক্স দিয়েছি, ওইটার মাধ্যমে কি তোমরা ইজিলি এটা বের করতে পারবে যে রাইবোজোমটাই হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। এর বাকিগুলো হচ্ছে গিয়ে কি ঝিল্লি যুক্ত। লাইসোজোমেও একটা ঝিল্লি আছে, কোষ গহ্বরেও একটা ঝিল্লি আছে এবং গোলজি বস্তুতেও ঝিল্লি রয়েছে। তো আমি আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করি তোমাদের ক্লাসটা বুঝতে কোনো অসুবিধা হয় নাই। জি আপু, ধন্যবাদ। আবার সবার সাথে দেখা হবে পরে ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে।